পর্ব 539। এক নতুন কাণ্ড। ভরতের কথা শুনে নবাব চমকে উঠেছিলেন। কোথায় নীল আর কোথায় ক্যাপিটাল এম্পায়ারের ওই বুড়ো ভৈরব গাঙ্গুলি? এদের মাঝে আবার কি সম্পর্ক থাকতে পারে? তাও আবার এমন সম্পর্ক যার জন্য অপূর্ব নীলকে বিপদে ফেলার প্ল্যান কাজে লাগাতে পারছে না। ব্যাপারটা নবাবের ঠিক হজম হচ্ছিল না। নবাব তাই অস্থির অবাক মুখে বললেন, ব্যাপারটা জানতে চাই আমি। নীল আর এই ভৈরব গাঙ্গুলির সম্পর্কে সমীকরণটা জানা দরকার। ভরত একটু থমকে বলতে শুরু করলেন, আসলে মিস্টার গুহ, শোনা যাচ্ছে যে ভৈরব গাঙ্গুলি নাকি নীলকে প্রোটেকশন দিয়ে রেখেছেন, তাই ধারা পরিবার নীলের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছে না, চুপচাপ বসে অপেক্ষা করছে সুযোগের। তবে আমিও জানতে চাই নীলের সঙ্গে এই ভৈরবের সম্পর্কটা কি এবং কবেকার। আপাতত শুধু এটুকু জানতে পেরেছি যে এর আগে দুর্গাপুরে ওদের দুজনের একবারই দেখা হয়েছিল। এটা শুনে নবাব আরো হকচকিয়ে গেলেন। এতক্ষণ এটা নিয়ে উনি দুশ্চিন্তা করছিলেন যে ধারা পরিবার নীলের উপর হামলা করলে উনি কিছু করতে পারবেন না, কারণ সমস্ত এম্পায়ারের আয়রন ল বা ইস্পাত শপথ অনুযায়ী ক্যাম্পিং ইভেন্ট কোনো অন্য এম্পায়ারের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে পারত না। কারোর যতই শক্তি থাক, প্রোফাউন্ড রেলেমে যাই অবস্থান থাক, সবাইকেই এই আয়রন ল মেনে চলতে হতো। কেউ এই নিয়ম লঙ্ঘন করার সাহস দেখালে বা এই নিয়মের ইনডিফারেন্ট মিন্স বদলে দেওয়ার চেষ্টা করলে সেই এম্পায়ারকে প্রোফাউন্ড রিলেম থেকে বের করে দেওয়া হতো। এর আগে যে এম্পায়ার এই ভুলটা করেছে তাদের অস্তিত্ব পুরোপুরিভাবে মুছে গিয়েছিল। তাই নবাব গুহ এমন ভুল কাজ কখনোই করতেন না। তবে হঠাৎ করে একটা কথা মনে পড়ায় উনি ভরতকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই ইন্ডিয়ান অ্যালকেমি অর্গানাইজেশন মানে ভারতীয় অপরসায়ন চর্চা কেন্দ্র কি খবর পাঠালো? ওনারা কি বিশেষ কোনো কাণ্ড লক্ষ্য করেছেন? ভরত মাথা নেড়ে বললেন, না, এটা জানতে তো আমিও উদ্গ্রীব হয়ে আছি। যখন ডিভাইন ল্যান্ডের সঙ্গে যুদ্ধ চলছিল তখন এই ভারতীয় অপরসায়ন চর্চা কেন্দ্রের রিয়াকশনটাও ধারা পরিবারের মতো ছিল, আর এখন ওরা একদম শান্ত চুপচাপ হয়ে গেছে। নবাব শুনেই বললেন, তাহলে নীল যতই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকুক না কেন, কাউকে পাঠিয়ে এক্ষুনি নীলকে এখানে আনাবার ব্যবস্থা করতে হবে। প্রাণে না বাঁচলেও আর করবেই বা কি? অন্যদিকে দুর্গাপুরের সেনাপতি পরিবারে বলরাম সেনাপতি, মহেশ সেনাপতি আর নন্দদুলাল তালুকদার গম্ভীর মুখে মেইন হল ঘরে বসেছিলেন। অভিক জানা জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। নন্দদুলালের হাত পা ঘেমে উঠছিল। কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, ব্যাপারটা সত্যি এত সিরিয়াস হয়ে গেছে? অভিক মাথা নেড়ে বলল, হ্যাঁ, ধারা পরিবার প্রচন্ড ক্ষেপে উঠেছে। উপর মহলের কর্তৃপক্ষকে সব জানিয়েছে। তাই চিফ মাস্টার আমাকে আজই এখানে পাঠালেন যাতে আপনাদের কথাটা জানাতে পারি। হতে পারে ওরা এবার নীলের প্রত্যেকটা বাড়িকেই টার্গেট করবে। বলরাম অবাক মুখে বললেন, নীল এত বিচক্ষণ ছেলে, ও ব্ল্যাক ফাউন্ডেশনের সঙ্গে হাত মেলাবেই বা কেন? অভিক বলল, আসলে আমি চিফ মাস্টারের কাছে শুনেছি এই সবটা ঘটেছে ব্ল্যাক ফাউন্ডেশনের সঙ্গে ঝামেলা বাঁধার পর থেকে। নীল রৌনক ধারার লাইমলাইট কেড়ে নিয়েছিল, আর ধারা পরিবার এবং ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের উদ্দেশ্যও সফল হতে দেয়নি। তাই ওরা নীলের শত্রু হয়ে উঠেছে, আর এই সুযোগটা ওরা অন্যভাবে কাজে। ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি। অনেকেই আমাকে চেনেন। দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন আমি ফেসবুকে শিফট করেছি। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন কেউ ফেসবুকে আমার থেকে কপি করে ইউটিউবে আপলোড করছে। সরাসরি ফেসবুক থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে গিয়ে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি /FB। এর স্পেলিং আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি। প্রিমিয়াম স্টোরি পেজটি ফলো করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। লাগাতে চাইছে। নন্দদুলাল চিন্তিত মুখে বললেন, এই বিপদ কাটানোর কি তবে কোনো উপায় নেই? এদিকে বলরামও অস্থির মুখে সমস্যার একটা সমাধান খুঁজছিলেন। অভিক কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে বলল, উপায় তো আছে, কিন্তু নীলেরই তো পাত্তা পাওয়া যাচ্ছে না। যুদ্ধটা তো নীলই লড়েছিল। প্রোফাউন্ড রেলেমের মাত্র 8 জন যুদ্ধের পর বেঁচে ছিল, আর তাদের মধ্যে নীলের দলটাও আছে। ধারা পরিবারের মুখ্য লোকজন এবং রেলেমের অন্যান্য লোকজন সবাই চিকিৎসা চলাকালীন মারা যায়। তাই ধারা পরিবার নীলের ওপরই সন্দেহ করছে। সুতরাং এবার যতক্ষণ না নীল সামনে এসে ব্যাপারটা নিয়ে মুখ খুলছে, ততক্ষণ সন্দেহ আর সমস্যা দুটোই বাড়বে। আসলে ক্যাপিটাল এম্পায়ারের পরিস্থিতি নীলের চেয়ে ভালো আর কেউ বুঝতো না। ওকেই এম্পায়ারের দ্বিতীয় পজিশন দেওয়া হয়েছিল, তাই নীলকে রক্ষা করার দায়িত্ব এম্পায়ারেরই ছিল। কিন্তু কতক্ষণই বা নীলকে বাঁচিয়ে রক্ষা করে রাখা সম্ভব? ও সবার সামনে না এলে ইম্পেরিয়াল ক্যাপিটাল চাপ সৃষ্টি করবে, আর তারপর ধারা পরিবার এবং ভারতীয় অপরসায়ন চর্চা কেন্দ্র কারোর বাধা মানবে না। একবার ঝামেলাটা বেড়ে গেলে আর কেউ আটকাতে পারবে না।
নীলের মাথায় ভৈরব গাঙ্গুলির হাত ছিল ঠিকই, কিন্তু এই সময় ভৈরবও যে চাপের সম্মুখীন হচ্ছিলেন সেটা বাকিদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। তাই সবার মুখে একটা নিস্তব্ধ দুশ্চিন্তা ছেয়ে গিয়েছিল। অনেকক্ষণ পর একটা বড় শ্বাস নিয়ে বলরাম সেনাপতি চায়ের কাপ তুলে একটা চুমুক দিয়ে বললেন, নীলের সবার সামনে আসার অপেক্ষা করলে চলবে না, ব্যাপারটা আরো বিগড়ে যেতে পারে। মনে হচ্ছে ক্যাপিটাল এম্পায়ারে যেতেই হবে এবার। বহুদিন যাওয়াও হয়নি, কে জানে ওরা আমার চেহারাটাই ভুলে গেল কিনা। মহেশ শুনে চমকে উঠে বললেন, বাবা তুমি ক্যাপিটাল এম্পায়ারে যাবে? নন্দদুলালও কথাটা শুনে হতবাক হয়ে গেলেন। শুধু অভিকে ব্যাপারটা জানতো না, তাই বিস্ময়ের কারণও বুঝতে পারছিল না। অভিক জানতোই না আজ থেকে 40 বছর আগে বলরাম সেনাপতির নাম শুনে বড় বড় লোকেরও কালঘাম ছুটে যেত। উনি ছিলেন নেতৃস্থানীয় মানুষ। কিছু কারণে ক্যাপিটাল এম্পায়ার ছেড়ে উনি দুর্গাপুরে এসে থাকতে শুরু করেন, কিন্তু সেখানে থাকাকালীন পুরো এয়ারলাইন্সের সেনাপতি পরিবারই রাজত্ব করত, সব সিদ্ধান্ত নিত। এম্পায়ারের অফিসিয়ালরা ওদের সঙ্গে ঝামেলা করা সাহসী পেত না। বলরাম ছেলে মহেশকে বললেন, হ্যাঁ যাব, কারণ নীল আমার প্রাণ বাঁচিয়েছিল। একজন সৎ মানুষ হিসাবে ওর করা এত বড় উপকার ভোলাটা উচিত নয় আমার। আজ ও বিপদে আছে জেনেও আমি চুপ করে বসে থাকতে পারবো না। তাই মহেশ, দুর্গাপুরের সব দায়িত্ব এখন তোমার। এইবার আমি রাঘবকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। ও তো আর বাচ্চা নয়, ক্যাপিটাল এম্পায়ারে গেলে ওরও একটা বেসিক জ্ঞান হবে জায়গাটার সম্পর্কে। শুনে মহেশ আরো চিন্তিত হয়ে বললেন, কিন্তু বাবা রাঘব তো বাচ্চাই, কেন ওকে নিয়ে যাচ্ছ? জানো তো ক্যাপিটাল এম্পায়ার দুর্গাপুরের মতো নয়, ওখানে জল এখন খুব গভীর, আগের মতো কিচ্ছু নেই। আমার তো ভয় হচ্ছে যে। বলেই থমকে যান মহেশ। কথাটা শেষ করা হয় না, তবে ওনার দুশ্চিন্তা করাটা খুবই যুক্তিসঙ্গত ছিল। একটা সময় সেনাপতি পরিবার ওখানে রাজত্ব করলেও সেই সময় বহু যুগ হলো পেরিয়ে গেছে। কিন্তু বলরাম জানতেন পুরনো চাল ভাতে বাড়ে। ক্যাপিটাল এম্পায়ার থেকে দূরে থাকলেও তাকে উনি এত বছরে ভোলেননি। তাই দৃঢ় গলায় ছেলেকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোমার উপদেশ দেওয়ার আর প্রয়োজন নেই। আর শোনো, নীল হলো যাকে বলে হিন্দিতে ছুপা রুস্তম। ওকে কেউ ঠিক মতো চেনে না। আমি জানি আজ না হোক কাল ও উন্নতির শিখরে পৌঁছবে। তাই এখনই ওর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে আমাদের, তাহলে আমাদেরই তাতে মঙ্গল। কথাগুলো অভিক এবং নন্দদুলাল সবটাই চুপচাপ মন দিয়ে শুনলেন, কারণ ইম্পেরিয়াল ক্যাপিটালে ওদের প্রভাব ছিল খুবই কম। ওরা এই যাত্রায় যোগদান করলেও ওদের জন্য বিশেষ কিছু প্রভাব পড়ত না। তবে মহেশ আচমকা মাটিতে হাঁটু মুড়ে বসে বললেন, তুমি সত্যিই ক্যাপিটাল এম্পায়ারে যেতে চাইলে আমাকে নিয়ে চলো বাবা। ওখানে আমার প্রাণ চলে গেলেও আমার আর কিচ্ছু যায় আসে না। বলরাম এটা শুনে কাঁপা গলায় ছেলেকে বললেন, শোনো, এই সেনাপতি পরিবারকে সামলে রাখার চাবিকাঠি হলে তুমি। আমি জানি আমাদের পরিবার দেশের জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু তার মানে এই নয় যে ত্যাগের শুরুটা সবসময় তোমাকে দিয়েই হবে। কথাটা বলতে গিয়ে ওনার চোখ ছলছল করে উঠলেও ওনার সিদ্ধান্তে আর নড়চড় হলো না। তাই শান্তভাবে উনি ছেলের দু কাঁধ ধরে মাটি থেকে তুললেন আর বোঝানোর চেষ্টা করে বললেন, মহেশ, তুমি কি জানো না ধারা পরিবার কত বড় শয়তান? সব জেনে শুনেও পরিস্থিতি বুঝতে চাইছো না কেন? দেখো, ওরা নীলের উপর হামলা করেছে, সেটাকে আমরা একটা ভূমিকম্প বা সুনামির মতো ভাবতে পারি। আর ভৈরব গাঙ্গুলি অভিককে এখানে পাঠিয়েছেন মানে সেটার গুরুত্বও নিশ্চয়ই তুমি বোঝো। মহেশ আবারও বাবার পায়ের কাছে বসে কাঁপা গলায় বলতে লাগলেন, কিন্তু বাবা। ঠিক তখনই হঠাৎ কেউ হল ঘরের দরজায় ঠকঠক আওয়াজ করে বলল, দাদু, বাবা, সম্রাট অশোক এম্পায়ার থেকে কেউ এসেছে, বলছে তোমাদের সঙ্গে জরুরি কথা আছে। এটা শুনেই নন্দদুলাল চমকে উঠলেন। উত্তেজিত মুখের রাঘবকে প্রায় আদেশের ভঙ্গিতে বলে উঠলেন, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ওদেরকে ভেতরে নিয়ে এসো। আসলে নন্দদুলাল জানতেন এই সময় সেনাপতি পরিবার আর কারোর উপর ভরসা করুক বা না করুক, অশোক সম্রাট এম্পায়ারের ওপর ঠিক ভরসা করতে পারত। ওদের সঙ্গে নীলের ভালোই যোগাযোগ ছিল। এছাড়া সেনাপতি পরিবারের একা ক্যাপিটাল এম্পায়ারে যাওয়াটাও খুব বিপজ্জনক ছিল। ওদের সঙ্গে অশোক সম্রাট এম্পায়ার থাকলে বিপদখানি কম হতে পারত। যবে থেকে অশোক সম্রাট এম্পায়ার দুর্গাপুরেও ছড়িয়ে গেছে, তবে থেকে ওদের রিক্রুটমেন্ট কন্ডিশনও খুব ভালো হয়ে গিয়েছিল। এম্পায়ারটা নতুন হলেও ওদের বিপুল শক্তি হেলায় উড়িয়ে দেওয়ার মতো ছিল না। এই মুহূর্তে প্রোফাউন্ড রিলেমে ওদের চেয়ে শক্তিশালী এম্পায়ার আর কেউ ছিল না। এদিকে নন্দদুলালের আদেশ শুনেই রাঘব রবি সমাদ্দারকে ভেতরে আসতে বলল। তার থমথমে মুখ দেখে মনে হচ্ছিল রবি কোনো খারাপ খবর শোনাতে এসেছে, কিন্তু গম্ভীর মুখে রবি বলল, ক্ষমা করবেন, আমি এই সময় বিরক্ত করতে এলাম আপনাদের। আসলে ব্যাপারটা মিস্টার নীলকে নিয়ে। আমরা এম্পায়ারের লোকেরা সবাই নীলের সঙ্গে আছি, ওনাকে সাপোর্ট করছি। যাই হয়ে যাক, ওনাকে আমরা কোনো অসুবিধার মুখে পড়তে দেব না। বেশ দৃঢ় গলায় রবি বলে চলল, ভৈরব ভাই কলকাতা থেকে বেরিয়ে পড়েছেন আর নিজের সঙ্গে কিছু হাই ক্লাস এক্সপার্টদের নিয়ে আসছেন। দুর্গাপুরের ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে এই এক্সপার্টদের উনি কাজে লাগাবেন।
যাতে এম্পেরিয়াল ক্যাপিটালের কোনো নমুনা আর ভেতরে ঢুকতেই না পারে। এটা শুনে নন্দদুলাল আনন্দে লাফিয়ে উঠে বললেন, সত্যি বলছো? আসলে রবির মুখ দেখে মনে হচ্ছিল ও কোনো শোকের বার্তা নিয়ে এসেছে, কিন্তু ওর কথা শুনে তো সবার চোখে মুখে একটা আনন্দের ঝিলিক খেলে গিয়েছিল। রবি এদিকে নন্দদুলালের কথায় মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ সত্যি, আমাদের চিফ মাস্টার সন্তোষ দেবনাথ এই আদেশ পাঠিয়েছেন। এটা শুনে অভিক অবাক মুখে প্রশ্ন করল, সন্তোষ দেবনাথ? কিন্তু তার সঙ্গে নীলের কি সম্পর্ক? এটা শুনে একই প্রশ্ন সবার মনেই উঠতে শুরু করলো। ওনারা জানতেন সন্তোষ দেবনাথ প্রোফাউন্ড রিলেমের সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় এক ব্যক্তিত্ব। তাহলে উনি হঠাৎ নীলের জন্য এত বড় স্টেপ নিচ্ছেন কেন? কিছু তো একটা ব্যাপার আছে। সেটা কি তা সবাই জানতে চাইছিল। সন্তোষ দেবনাথের সঙ্গে সত্যিই নীলের সম্পর্ক কি? বলরাম সেনাপতিরা ক্যাপিটাল এম্পায়ারে পৌঁছালে কি ঘটবে সেখানে? নীল কি এই মুহূর্তে সব দিক দিয়েই প্রচন্ড বিপদের মধ্যে আছে? এই বিপদ থেকে কে উদ্ধার করবে ওকে?